আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস জিন্দের বন্দি, সপ্তম পর্ব। আরও কয়েক বছর কেটে গেল, রাজা থেকেও নাই, তাই সভাসদদের স্পর্ধা ক্রমে বেড়ে গিয়েছিল। কুমারের যখন 8 বছর বয়স, তখন এক কাণ্ড হলো। একজন নির্বোধ ওমরা রাজার সম্মুখেই কুমারের চেহারা নিয়ে একটা বাঁকা ইঙ্গিত করলেন। বললেই, কুমারের চেহারা যেন দেওয়ান কালীশঙ্করের মতো, আশা করা যায় বুদ্ধিতেও তিনি তেমনি প্রখর হবেন। রাজা অন্য সময় কিছুই শুনতে পান না, কিন্তু এ কথাগুলো তার কানে গেল। এতদিনের রুদ্ধ গ্লানি অগ্নুৎপাতের মতো বেরিয়ে এলো। তিনি সিংহাসন থেকে লাফিয়ে গিয়ে সেই ওমরার চুলের মুঠি ধরলেন, তারপর তলোয়ারের এক কোপে তার মাথা কেটে নিলেন। হুলস্থুল কাণ্ড। এই সময় কালীশঙ্কর দ্রুত পদে বাইরে থেকে এসে রাজার হাত ধরে বললেন, মহারাজ, ক্ষান্ত হন। রাজা ধুজ্জটি সিং কষায়িত চোখ কালীশঙ্করের দিকে ফেরালেন। তার মুখ দেখে মনে হলো কালীশঙ্করকেও বুঝি তিনি হত্যা করবেন। কিন্তু কালীশঙ্করের চোখের দৃষ্টিতে কি সম্মোহন শক্তি ছিল জানি না। রাজা তার গায়ে অস্ত্র তুলতে পারলেন না, শুধু রক্তে রাঙা তলোয়ারখানার দ্বারের দিকে দেখিয়ে বললেন, যাও। কালীশঙ্কর সভা থেকে বেরিয়ে এলেন। সেই রাত্রে চন্দ্রকান্তের সঙ্গে গোপনে তার মন্ত্রণা হল। কালীশঙ্কর কুশাগ্রদী লোক ছিলেন। অনেক আগে থেকেই তিনি এই দুর্যোগের দিন প্রতীক্ষা করছিলেন, তাই নিজের আজীবন সঞ্চিত টাকাকড়ি সব রাজ্যের বাইরে সরিয়ে ফেলেছিলেন। চন্দ্রকান্ত বললেন, কালীশঙ্করের পক্ষে আর এ রাজ্যে থাকা নিরাপদ নয়। রাজা নিজে তাকে হত্যা করতে পারেননি বটেই, কিন্তু হত্যা করবার জন্য গুপ্তঘাতক নিযুক্ত হয়েছে এ খবর তিনি পেয়েছেন। দুই বন্ধু সেই রাত্রেই শেষ আলিঙ্গন করে নিলেন। পরদিন কালীশঙ্কর নিরুদ্দেশ হলেন। 15 বছর পরে ঝিন্দের রঙ্গমঞ্চে তার অভিনয়ের উপর জবনিকা পড়ে গেল। এর পরের যা ইতিহাস, তা আপনার বংশের ইতিহাস, আমার চেয়ে আপনিই তা বেশি জানেন। ধনঞ্জয় নীরব হইলেন। তাহার দৃষ্টি একবার গৌরীর কোমরে ছোরাটার উপর গিয়ে পড়িল। একাগ্রভাবে শুনিতে শুনিতে গৌরীর চিবুক বুকের উপর নামিয়া পড়িয়াছিল। সে এইবার মুখ তুলিল। তাহার মুখে একটা অদ্ভুত হাসি খেলিয়া গেল। সম্মুখে প্রায় 2 মাইল দূরে তখন শক্তিগড়ের পাষাণ চূড়া দেখা দিয়েছে। সেই দিকে তাকাইয়া সে অন্যমনস্কভাবে বলিল, অর্থাৎ শঙ্কর সিং, উদিত সিং আর আমরা সকলেই কালীশঙ্করের বংশধর, জ্ঞাতি ভাই। চমৎকার। কিস্তা নদী যেখানে দুন্দুবির ন্যায় শব্দ করিতে করিতে নিম্নে উপত্যকায় ঝরিয়া পড়িয়াছে, সেখান হইতে প্রায় 200 গজ দূরে কিস্তার উত্তর তীরে শক্তিগড় দুর্গ অবস্থিত। কিস্তার তীরে বলিলে ঠিক বলা হয় না। বস্তুত দুর্গটি উত্তর তট লগ্ন জলের ভিতর হইতেই মাথা তুলিয়াছে। এই স্থানে কিস্তা অসমতল প্রস্তর বন্ধুর খাতের ভিতর দিয়া বহিয়া গিয়াছে। জলের ভিতর হইতে বড় বড় পাথরের চাপ মাথা জাগাইয়া আছে। এইরূপ কতকগুলি অর্ধমগ্ন প্রস্তর শীর্ষের ভিত্তির উপর উত্তর তীর ঘেঁষিয়া শক্তিগড় দুর্গ নির্মিত। জলের উপর প্রতিষ্ঠিত বলিয়া শক্তিগড়ের চারিপাশে পরিখা খননের প্রয়োজন হয় নাই। কিস্তার প্রস্তর বিক্ষুব্ধ ফেনায়িত জলরাশি তাহাকে বেষ্টন করিয়া স্বগর্জনে বহিয়া গিয়াছে। একটি সংকীর্ণ সেতু খরস্রোতা প্রণালীর উপর দিয়া তীরের সহিত শক্তিগড় দুর্গের সংযোগ সাধন করিয়াছে। ইহাই দুর্গ প্রবেশের একমাত্র পথ। শক্তিগড় দুর্গটি আয়তনে ছোট। দুর্গের আকারে নির্মিত হইলেও প্রকৃতপক্ষে ইহা একটি প্রাচীর পরীক্ষাবেষ্টিত রাজপ্রসাদ। নিরুপদ্রব ভোগবিলাসের জন্যই বোধ করি অতীতকালের কোনো বিলাসী রাজা ইহা নির্মাণ করাইয়াছিলেন। দুর্গটি এমনভাবে তৈয়ারি যে মাত্র 5-6 বিশ্বাসী লোক লইয়া দুর্গের লৌহদ্বার ভিতর হইতে রোধ করিয়া দিলে অগণিত শত্রু দীর্ঘকাল অবরোধ করিয়াও ইহা দখল করিতে পারিবে না।
কিস্তার গর্ভ হইতে কালো পাথরের দুর্বেদ্য প্রাকারা উঠিয়াছে, মাঝে মাঝে স্থূল স্তম্ভাকৃতি বুরুজ। প্রাকারা গাত্রে স্থানে স্থানে পর্যবেক্ষণের জন্য সংকীর্ণ ছিদ্র। বাহির হইতে দেখিলে দুর্গটিকে একটি নিরেট পাথরের সুবর্তুল স্তূপ বলিয়া মনে হয়। দুর্গদ্বারের সম্মুখে প্রায় 150 গজ দূরে ফাঁকা মাঠের ওপর গৌরীর তাম্বু পড়িয়াছিল। মধ্যস্থলে গৌরীর জন্য একটি বড় শিবির, তাহার চারিপাশে সহচরদিগের জন্য কয়েকখানা ছোট তাম্বু, সবগুলি তাম্বু ঘিরিয়া কাঁটাতারের বেড়া। ধনঞ্জয় কোনো দিকেই সাবধানতার লাঘব করেন নাই। এইখানে হেমন্ত অপরাহ্নের সোনালী আলোয় গৌরী সদলবলে আসিয়া উপনীত হইল। অশ্বপৃষ্ঠে এতদূর আসিয়া গৌরী ঈষৎ ক্লান্ত হইয়াছিল। ঘোড়ায় চড়ার অভ্যাস অনেক দিন গিয়াছে, তাই নিজের তাম্বুতে কিয়ৎকাল বিশ্রাম করিয়া সে কিছু জলযোগ করিয়া সে নিজেকে চাঙ্গা করিয়া লইল। ধনঞ্জয়ের দেহে ক্লান্তি নাই। তিনি আসিয়া বলিলেন, উদিতের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না, বোধহয় ঘাবড়ে গেছে। আমরা যে আসতে পারি তা বেচারা বোধহয় প্রত্যাশাই করেনি। চলুন, কিস্তার ধারে একটু বেড়াবেন, জায়গাটা আপনাকে দেখিয়ে শুনিয়ে দিই। দুইজনে বাহির হইলেন। রুদ্ররূপ তাহাদের সঙ্গে রহিল। কাটা বেড়ার বুহমুখে বন্দুক কিচিরধারী শাস্ত্রীর পাহারা। তাহাকে অতিক্রম করিয়া তিনজনে দুর্গদ্বারের দিকে চলিলেন। দুর্গের কাছাকাছি কোথাও লোকালয় নাই। প্রায় অর্ধক্রোশ দূরে কিস্তার তটে ঘন নিবিষ্ট খড়ের চাল একটি গ্রামের নির্দেশ করিতেছে। গ্রামের ঘাটে জেলেডিঙির মতো কয়েকটি ছোট ক্ষুদ্র নৌকা বাঁধা। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া ধনঞ্জয় বলিলেন, ওই শক্তিগড় গ্রাম, ওটা উদিতের জমিদারি। ওখানকার প্রজারা সব উদিতের গোড়া ভক্ত। গৌরী বলিল, কাছাকাছি কোথাও শস্যক্ষেত্র দেখছি না। এইসব প্রজাদের জীবিকা কি? প্রধানত মাছ ধরাই ওদের ব্যবসা। এই অঞ্চলে জনরা কি জোয়ার পর্যন্ত জন্মায় না। তাছাড়া কুটির শিল্প আছে, ওরা খুব ভালো জরির কাজ করতে পারে। গৌরী দুর্গের দিকে দৃষ্টি ফিরাইল। দুর্গের সিংহ দরজা তো বন্ধ দেখছি, কোথাও জনমানব আছে বলে মনে হচ্ছে না। ব্যাপার কি, কেউ নেই নাকি? ধনঞ্জয় হাসিয়া বলিলেন, আছে বই কি, তবে বেশি লোক নেই। গুটি 5-6 বিশ্বাসী অনুচর আছে, কিন্তু আপনি অত কাছে যাবেন না। প্রকারের গায়ে সরু সরু ফুটো দেখতে পাচ্ছেন, ওর ভেতর থেকে হঠাৎ বন্দুকের গুলি বেরিয়ে আসা অসম্ভব নয়। পাল্লার বাইরে থাকাই ভালো। দুর্গের এলাকা সাবধানে অতিক্রম করিয়া পশ্চিম দিকে খানিক দূর গিয়া তাহারা কিস্তার পাড়ে দাঁড়াইলেন। কিস্তার জলে অস্তমান সূর্যের রাঙা ছোপ লাগিয়াছে। শক্তিগড়ের নিকষ কৃষ্ণ দেহেও যেন কুমকুম প্রলেপ মাখাইয়া দিয়াছে। গৌরীর মনে পড়িল প্রহ্লাদের চিঠির কথা। এই দিকেই প্রাকারা গাত্রে কোথাও একটি ক্ষুদ্র গবাক্ষ আছে। সেই গবাক্ষ চিহ্নিত কক্ষে শঙ্কর সিং অবরুদ্ধ। গৌরী পর্যবেক্ষণ করিয়া দেখিল, এদিকে জল হইতে 3-4 হাত উপরে কয়েকটি চতুষ্কোণ জানালা রহিয়াছে। তাহার মধ্যে কোনটি শঙ্কর সিংয়ের জানালা তাহা অনুমান করা শক্ত। জানালাগুলির নিম্নে ক্ষুদ্র জলরাশি আবর্তিত হইয়া বহিয়া গিয়াছে। নিম্নে নিমজ্জিত পাথর আছে। সাঁতার কাটিয়া বা নৌকার সাহায্যে জানালার নিকটবর্তী হওয়া কঠিন। দুর্গের দিক হইতে চক্ষু ফিরাইয়া গৌরী কিস্তার অপর পারে তাকাইল। এতক্ষণ সে লক্ষ্য করে নাই, নদীর অন্য পারে দুর্গের প্রায় সমান্তরালে একটি বেশ বড় বাগান বাড়ি রহিয়াছে। কিস্তা এখানে প্রায় 300 গজ চওড়া, তাই পরপার পরিষ্কার দেখা যায় না। তবু একটি উপবন বেষ্টিত প্রাসাদ সহজেই চোখে পড়ে। বাগানের প্রান্তে একটি বাঁধানো ঘাটও কিস্তার জলে ধাপে ধাপে অবগাহন করিতেছে। এই বাগান ও বাড়িতে বহু লোকের চলাচল দেখিয়া মনে হয় যেন এই বিজন প্রান্তে কোনো উৎসবের আয়োজন চলিতেছে। গৌরী বলিল, একটা বাগান বাড়ি দেখছি, এটাও কি উদিতের নাকি? ধনঞ্জয় বলিলেন, না, নদীর ওপারে উদিতের সম্পত্তি কি করে হবে, ওটা ঝরোয়া রাজ্যের অন্তর্গত। বাগান বাড়িটা ঝরোয়ার বিখ্যাত সর্দার অধিক্রম সিংয়ের সম্পত্তি।
ওদিকটা সবই প্রায় তার জমিদারি। তারপর চোখের উপর করতল রাখিয়া কিছুক্ষণ সেই দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কিন্তু অধিক্রমের বাগানবাড়িতে এত লোক কিসের? অধিক্রম মাঝে মাঝে তার জমিদারিতে এসে থাকে বটেই, কিন্তু এ যেন মনে হচ্ছে কোনো উৎসব উপলক্ষে বাগানবাড়ি সাজানো হচ্ছে। কি জানি, হয়তো তার মেয়ের বিয়ে। রুদ্ররূপ পিছন হইতে সসম্ভ্রমে বলিল, আজ্ঞে হাঁ, অধিক্রম সিংয়ের মেয়ে কৃষ্ণাবাইয়ের সঙ্গে হাবিলদার বিজয়লালের বিয়ে। গৌরী সচকিত হইয়া বলিল, তাই নাকি? তুমি কোথা থেকে শুনলে? রুদ্ররূপ বলিল, শহরে অনেকেই বলা বলি করছিল, শুনেছি ঝড়োয়ার রানী নাকি স্বয়ং এ বিয়েতে উপস্থিত থাকবেন। কৃষ্ণাবাই রানীর সখী কি না? গৌরী জিজ্ঞাসা করিল, কবে বিয়ে? তা বলতে পারি না, বোধ হয় পরশু। সে রাত্রে কৃষ্ণা যে ইঙ্গিত করিয়াছিল শীঘ্রই আবার সাক্ষাৎ হইতে পারে, গৌরী এতক্ষণে তাহার অর্থ বুঝিতে পারিল। বাপের জমিদারি হইতে কৃষ্ণার বিবাহ হইবে, রানীও আসিবেন, সুতরাং এত কাছে থাকিয়া দেখা সাক্ষাৎ হইবার কোনো বিঘ্ন নাই। অধিক্রম সিং কন্যার বিবাহে হয়তো রাজাকে নিমন্ত্রণ করিতেও পারেন। গৌরীর ধমনীতে রক্ত চঞ্চল হইয়া উঠিল। সে একদৃষ্টে ওই উদ্যান বেষ্টিত বাড়িটার দিকে চাহিয়া রহিল। এই সময় দূরে দুর্গদ্বারের ঝনৎকার শুনিয়া তিনজনেই সেই দিকে দৃষ্টি ফিরাইলেন। দুইজন অশ্বারোহী আগে পিছে সংকীর্ণ সেতু উপর দিয়ে বাহিরে আসিতেছে। দূর হইতে অপরাহ্নের আলোকে তাহাদের চেহারা ভালো দেখা গেল না। ধনঞ্জয় সেন দৃষ্টিতে কিয়ৎকাল সেদিকে চাহিয়া থাকিয়া বলিলেন, উদিত আর ময়ূরবাহন। তাহার মুখে উদ্বেগের ছায়া পড়িল। তিনি একবার কাঁটাতার বেষ্টিত তাম্বুর দিকে তাকাইলেন, কিন্তু এখন আর ফিরিবার সময় নাই। উদিত তাহাদের দেখিতে পাইয়াছে এবং এই দিকেই আসিতেছে। তিনি গৌরীর দিকে ফিরিয়া বলিলেন, ওরা আপনার কাছেই আসছে, সম্ভবত দুর্গের ভিতর নিয়ে যাবার নিমন্ত্রণ করবে, রাজি হবেন না। আর সতর্ক থাকবেন, প্রকাশ্যে কিছু করতে সাহস করবে না বোধ হয়। তবু রুদ্ররূপ, তোমার পিস্তল আছে? আছে। বেশ, তৈরি থেকো। বিশেষভাবে ময়ূরবাহনটার দিকে লক্ষ্য রেখো। বলিয়া তিনি গৌরীর পাশ হইতে কয়েক পা সরিয়া দাঁড়াইলেন। রুদ্ররূপ পিছু হটিয়া কিছু দূরে সরিয়ে গেল। দুইজনে এমনভাবে দাঁড়াইলেন যাহাতে উদিত ও ময়ূরবাহন আসিয়া গৌরীর সম্মুখে দাঁড়াইলে তাহারা দুই পাশে থাকিয়া তাহাদের উপর নজর রাখিতে পারেন। উদিত ও ময়ূরবাহন ঘোড়া ছুটাইয়া গৌরীর 2 গজের মধ্যে আসিয়া ঘোড়া থামাইল। তারপর ঘোড়া হইতে নামিয়া যুক্তকার কপালে ঠেকাইয়া অবনত শিরে গৌরীকে অভিবাদন করিল। ধনঞ্জয় তাহা দেখিয়া মনে মনে বলিলেন, ভক্তি কিছু বেশি দেখছি। বাহ্য ব্যবহারে সম্ভ্রম প্রকাশ পাইলেও উদিতের মুখের ভাবে কিন্তু বিশেষ প্রসন্নতা লক্ষ্যগোচর হইল না। সে যে নিতান্ত গরজের খাতিরেই বাধ্য হইয়া অযোগ্য ব্যক্তিকে এতটা সম্মান দেখাইতেছে, বস্তুত তাহার চোখের দৃষ্টিতে বিদ্রোহপূর্ণ অসহিঞ্চুতার আগুন চাপা রহিয়াছে, তাহা সহজেই বোঝা যায়। ময়ূরবাহনের মুখের ভাব কিন্তু অতি প্রসন্ন। তাহার কিংসুকফুল্ল অধরে যে হাসিটি ক্রীড়া করিতেছে, তাহাতে ব্যঙ্গ বিদ্রুপের লেশমাত্র নাই, বরঞ্চ ঈষৎ অনুতপ্ত পারবশ্যই ফুটিয়া উঠিতেছে। সে যেন পূর্বদিনের ধৃষ্টতার জন্য লজ্জিত। উদিত প্রথম কথা কহিল, একবার গলা ঝাড়িয়া লইয়া পাখি পড়ার মতো বলিল, মহারাজ স্বাগত। মহারাজকে সানুচর আমার দুর্গ মধ্যে আহ্বান করতে পারলাম না, সেজন্য দুঃখিত। দুর্গে স্থানাভাব। তবে যদি মহারাজ একাকী বা 2 জন ভৃত্য নিয়ে দুর্গে অবস্থান করতে সম্মত হন, তাহলে আমি সম্মানিত হব। গৌরী মাথা নাড়িল, নিরুৎসুক স্বরে বলিল, উদিত, তোমাকে সম্মানিত করতে পারলাম না। দুর্গের বাইরে আমি বেশ আছি, ফাঁকা জায়গায় থাকাই স্বাস্থ্যকর, বিশেষত যখন শিকার করতে বেরিয়েছি। উদিত বলিল, মহারাজ কি সন্দেহ করেন দুর্গের ভেতরে থাকা তার পক্ষে অস্বাস্থ্যকর?
তাহার কথার খোঁচাটা চোখের অনাবৃত বিদ্রূপে আরো স্পষ্ট হইয়া উঠিল। গৌরী উত্তর দিতে চাইতেছিল, কিন্তু তৎপূর্বেই ময়ূরবাহন হাসিতে হাসিতে বলিল, অস্বাস্থ্যকর বই কি মহারাজ, আপনি দুর্গে থাকতে অস্বীকার করে দূরদর্শিতারই পরিচয় দিয়েছেন। দুর্গে একজন লোক সংক্রামক রোগে ভুগছে, আপনার বাইরে থাকাই সমীচীন। গৌরী তাহার দিকে ভ্রুকুটি করিয়া জিজ্ঞাসা করিল, সংক্রামক রোগটা কি? ময়ূরবাহন তাচ্ছিল্য ভরে বলিল, বসন্ত, লোকটা বোধ হয় বাঁচবে না। গৌরী জিজ্ঞাসা করিল, লোকটা কে? এবার উদিত উত্তর দিল, প্রত্যেকটি শব্দ দাঁতে ঘষিয়া ধীরে ধীরে বলিল, একটা বাঙালি, চেহারাটা অনেকটা আপনারই মতো। লোকটা আমার এলাকায় এসে রাজদ্রোহিতা প্রচার করছিল, তাই তাকে বন্দী করে রেখেছি। সংযত স্বরে গৌরী বলিল, বটে, কিন্তু তুমি তাকে বন্দী করে রেখেছ কোন অধিকারী? ঈষৎ বিস্ময়ে ভ্রু তুলিয়া উদিত বলিল, আমার সীমানার মধ্যেই আমার দণ্ডমুণ্ডের অধিকার আছে, এ কথা কি মহারাজ জানেন না? গৌরী পলকে নিজেকে সামলাইয়া লইল, অবজ্ঞা ভরে বলিল, শুনেছি বটে, কিন্তু সে লোকটা যদি রাজদ্রোহ প্রচার করে থাকে তাহলে তাকে রাজ সকাশে পাঠানোই উচিত ছিল। তার অপরাধের বিচার আমি করব। উদিত, তুমি অবিলম্বে এই বিদ্রোহীকে আমার কাছে পাঠিয়ে দাও। উদিত অদর দংশন করিল। কুটিল বাক্য হানাহানিতে সে পটু নয়, তাই নিজের কথার জালে নিজেই জড়াইয়া পড়িয়াছে। সে ক্রুদ্ধ চোখে চাহিয়া কি একটা রূঢ় উত্তর দিতে যাইতেছিল। ময়ূরবাহন মাঝে পড়িয়া তাহা নিবারণ করিল। প্রফুল্ল স্বরে বলিল, মহারাজ ন্যায্য কথাই বলেছেন। কুমার উদিতেরও তাই ইচ্ছে ছিল, কিন্তু লোকটা হঠাৎ রোগে পড়ায় আর তা সম্ভব হয়নি। তার অবস্থা ভালো নয়, হয়তো আজ রাত্রেই মরে যাবে। এরকম অবস্থাতে তাকে মহারাজের কাছে পাঠানো নিতান্ত নৃশংসতা হবে। তবে যদি সে বেঁচে যায় তাহলে কুমার উদিত নিশ্চয়ই তাকে বিচারের জন্য মহারাজের হুজুরে হাজির করবেন, কিন্তু বাঁচার সম্ভাবনা তার খুবই কম। গৌরী আকাশের দিকে চোখ তুলিয়া যেন ভাবিতে ভাবিতে বলিল, লোকটা যদি মারা যায় তাহলে কিন্তু বড় অন্যায় হবে। মৃত্যু বড় সংক্রামক রোগ, দুর্গের অন্য অধিবাসীদেরও আক্রমণ করতে পারে। অকৃত্রিম হাসিতে ময়ূরবাহনের মুখ ভরিয়া গেল। এই নিগুড় বাকযুদ্ধ সে পরম কৌতুকে উপভোগ করিতেছিল। এখন সপ্রশংস নেত্রে গৌরীর মুখের পানে চাহিল। উদিত কিন্তু আর অসহিঞ্চুতা দমন করিতে পারিল না। ঈষৎ কর্কশ্বরে বলিয়া উঠিল, ও কথা থাক, মহারাজকে দুর্গে নিমন্ত্রণ করলাম, তিনি যদি সম্মত না হন, তাম্বুতে থাকাই বেশি স্বাস্থ্যকর মনে করেন, সে তার অভিরুচি। বলিয়া অশ্বে আরোহণ করিতে উদ্ধত হইল। ময়ূরবাহন মৃদুস্বরে তাহাকে স্মরণ করাইয়া দিল শিকারের কথাটা। উদিত ফিরিয়া বলিল, হাঁ, মৃগয়ার সব আয়োজন করেছি। আমার জঙ্গলে বরাহ হরিণ পাওয়া যায় জানেন বোধ হয়। যদি ইচ্ছা করেন কাল সকালেই শিকারে বেরোনো যেতে পারে। গৌরী বলিল, বেশ, কাল সকালেই বেরোনো যাবে। উদিত লাফাইয়া ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। তারপর ঘোড়ার মুখ ফিরাইয়া অবজ্ঞা ভরে একটা নমস্তে বলিয়া ঘোড়া ছুটাইয়া দিল। ময়ূরবাহন তখনও ঘোড়ায় চড়ে নাই। উদিত দূরে চলিয়া গেলে ময়ূরবাহন রেকাবে পা দিয়া অনুচ্চস্বরে বলিল, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। কথাগুলি সে এত নিম্নস্বরে বলিল যে অদূরস্থ ধনঞ্জয় তাহা শুনিতে পাইলেন না। গৌরী সপ্রশ্ন নেত্রে চাহিল। ময়ূরবাহন পূর্ববৎ বলিল, এখন নয়, আজ রাত্রে আমি আসব। 11টার সময় এইখানে আসবেন, তখন কথা হবে। নমস্তে। বলিয়া মাথা ঝুঁকাইয়া সঙ্গে সঙ্গে লাফ দিয়া ঘোড়ায় চড়িল। তারপর তাহার কষাহত ঘোড়া দ্রুত বেগে উদিতের অনুসরণ করিল। ছাউনির দিকে ফিরিতে ফিরিতে গৌরী ধনঞ্জয়কে ময়ূরবাহনের কথা বলিল। শুনিয়া ধনঞ্জয় বলিলেন, আবার একটা নতুন কিছু শয়তানি আসছে। তা তো বটেই, কিন্তু এখন কর্তব্য কি?
দীর্ঘকাল আলোচনা ও পরামর্শের পর স্থির হইল যে ময়ূরবাহনের সহিত দেখা করাই যুক্তিসঙ্গত। তাহার অভিপ্রায় যদিও এখনো পরিষ্কার বোঝা যাইতেছে না, তবু অনুমান হয় যে সে উদিতের সহিত বেইমানি করিবার মতলব আটিয়াছে। ইহাতে রাজাকে উদ্ধার করিবার পন্থা সুগম হইতে পারে। গৌরী যদিও ময়ূরবাহনের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখিতেই অনিচ্ছুক ছিল, তথাপি নিজেদের মূল উদ্দেশ্য স্মরণ করিয়া ব্যক্তিগত ঘৃণা ও বিদ্বেষ দমন করিয়া রাখিল। কর্তব্য স্থির করিয়া ধনঞ্জয় অন্য প্রকার আয়োজনে প্রবৃত্ত হইল। দুজন গুপ্তচর দুর্গের সেতুমুখে লুক্কায়িত করিয়া রাখিলেন, যাহাতে ময়ূরবাহন একাকী আসিতেছেন কিনা পূর্বাহ্নে জানিতে পারা যায়। এমনও হইতে পারে যে কুচক্রী উদিত গৌরীকে হঠাৎ লোপাট করিয়া দুর্গে লইয়া যাইবার এই নতুন ফন্দি বাহির করিয়াছে। উদিত ও ময়ূরবাহনের পক্ষে অসাধ্য কিছু নাই। রাত্রি 11টার সময় চর আসিয়া খবর দিল যে ময়ূরবাহন একাকী আসিতেছে। তখন গৌরী, রুদ্ররূপ ও ধনঞ্জয় তাম্বু হইতে বাহির হইলেন। অন্ধকার রাত্রি, নক্ষত্রের সম্মিলিত আলো এই অন্ধকারকে ঈষৎ তরল করিয়াছে মাত্র। নির্দিষ্ট স্থানে গিয়া তিনজন দাঁড়াইলেন। অদূরে কিস্তা কলধ্বনি করিতেছে। দুর্গের কৃষ্ণ অভয়ব একচাপ কঠিন প্রস্তরীভূত অন্ধকারের মতো আকাশের একটা দিক আড়াল করিয়া রাখিয়াছে। দুর্গের পাদমূলে কেবল আলোকের একটা বিন্দু দেখা যাইতেছে। হয়তো উহাই শঙ্কর সিংয়ের গবাক্ষ। কিয়ৎকাল পরে সতর্ক পদধ্বনি শোনা গেল। পদধ্বনি ৩-৪ গজের মধ্যে আসিয়া থামিল। তারপর হঠাৎ বৈদ্যুতিক টর্চ জ্বলিয়া উঠিয়া প্রতীক্ষামান তিনজনের মুখে পড়িল। ময়ূরবাহন বলিয়া উঠিল, এ কি? আমি কেবল রাজার সঙ্গে কথা বলতে চাই। গৌরী ও রুদ্ররূপ দাঁড়াইয়া রহিল। ধনঞ্জয় ময়ূরবাহনের দিকে অগ্রসর হইয়া গেলেন। তাহার দক্ষিণ করতলে পিস্তলটা আলোক সম্পাতে ঝকমক করিয়া উঠিল। তিনি বলিলেন, তা বটে, কিন্তু তোমার যা বলবার আছে আমাদের তিনজনের সামনেই বলতে হবে। তাহলে আদাব, আমি ফিরে চললাম, বলিয়া ময়ূরবাহন ফিরিল। ধনঞ্জয়ের বামহস্ত তাহার কাঁধের উপর পড়িল। অত সহজে ফেরা যায় না ময়ূরবাহন। ময়ূরবাহন ভ্রুকুটি করিয়া ধনঞ্জয়ের হস্তস্থিত পিস্তলটার দিকে তাকাইল। অদর দংশন করিয়া কহিল, তোমরা আমাকে আটক করতে চাও? আপাতত তুমি যা বলতে এসেছ তা বলা শেষ হলেই তোমাকে ছেড়ে দিতে পারি। তোমাদের সামনে আমি কোনো কথা বলবো না। ময়ূরবাহন বক্ষ বাহুবদ্ধ করিয়া দাঁড়াইল। তাহলে আটক থাকতে হবে। বেশ, কিন্তু আমাকে আটক করে তোমাদের লাভ কি? লাভ যে কিছু নাই তাহা ধনঞ্জয়ও বুঝিতেছিলেন। তিনি ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, তুমি রাজার সঙ্গে এই মাঠের মাঝখানে একলা কথা বলতে চাও? তোমার যে কোনো কু অভিপ্রায় নেই আমরা বুঝব কি করে? এবার ময়ূরবাহন হাসিল, বলিল, কি কু অভিপ্রায় থাকতে পারে? রাজা কি ক্ষীরের লাড্ডু যে আমি টপ করে মুখে পুরে দেব? তোমার কাছে অস্ত্র থাকতে পারে। তল্লাশ করে দেখো, আমার কাছে অস্ত্র নেই। ধনঞ্জয়ের কথায় বিশ্বাস করিবার লোক নহেন। তিনি রুদ্ররূপকে ডাকিলেন। রুদ্ররূপ আসিয়া ময়ূরবাহনের বস্ত্রাদি তল্লাশ করিল, কিন্তু মারাত্মক কিছুই পাওয়া গেল না। ময়ূরবাহন বিদ্রুপ করিয়া কহিল, কেমন, আর ভয় নেই তো? ধনঞ্জয় আবার বলিলেন, আমাদের সামনে বলবে না? না। ময়ূরবাহন দৃঢ়ভাবে মাথা নাড়িল। তখন ধনঞ্জয় কহিলেন, বেশ, কিন্তু আমরা কাছাকাছি থাকবো মনে রেখো। যদি কোনো রকম শয়তানির চেষ্টা করো তাহলে। ধনঞ্জয় মুষ্টি খুলিয়া পিস্তল দেখাইলেন। ময়ূরবাহন উচ্চস্বরে হাসিল। সর্দার, তোমার মনটা বড় সন্দিগ্ধ। বয়সকালে তোমার ক্ষেত্রিয়ানিকে বোধ হয় এক লহমার জন্য চোখের আড়াল করতে না। ক্ষেত্রিয়ানি অবশ্য তোমার চোখে ধুলো দিয়ে। হাহা করে হাসতে থাকল। হাসিতে হাসিতে ময়ূরবাহন গৌরীর দিকে অগ্রসর হইয়া গেল। টর্চের আলো নিভাইয়া ময়ূরবাহন কিয়ৎকাল গৌরীর সঙ্গে ধীর পদে পদচারণ করিল।
রুদ্ররূপ ও ধনঞ্জয় তাহাদের পশ্চাতে প্রায় 20 হাত দূরে রহিলেন। হঠাৎ নীরবতা ভঙ্গ করিয়া ময়ূরবাহন বলিল, আপনার সব পরিচয়ই আমরা জানি। শুষ্ক স্বরে গৌরী বলিল, এই কথাই কি এত রাত্রে বলতে এসেছ? ময়ূরবাহন উত্তর দিল, না। কিয়ৎকাল নীরব থাকিয়া সে আত্মগতভাবেই বলিতে আরম্ভ করিল, আপনার ভাগ্যের কথা ভাবলেই হিংসা হয়। কোথায় ছিলেন বাংলাদেশের এক নগণ্য জমিদারের ছোট ভাই, হয়ে পড়লেন একেবারে স্বাধীন দেশের রাজা। শুধু তাই নয়, সেই সঙ্গে পেলেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যার প্রেম। একেই বলে ভগবান যাকে দেন ছপ্পর ফরকে দেন। কিন্তু তবু পৃথিবীতে সবই অনিশ্চিত। অসাবধান হলেই সিংহাসনের ন্যায্য অধিকারীও রাস্তার ফকির বনে যায়। সুখ সৌভাগ্যকে যত্ন না করলে তারা থাকে না। তাই ভাবছি, আপনার এই হঠাৎ পাওয়া সৌভাগ্যকে স্থায়ী করবার কোনো চেষ্টা আপনি করছেন কি? অথবা কেবল কয়েকজন ফন্দিবাজ কুচক্রির খেলার পুতুল হয়ে তাদের কাজ হাসিল করে দিয়ে শেষে আবার পুনর্মূষিক হয়ে দেশে ফিরে যাবেন? ময়ূরবাহনের এই ব্যঙ্গপূর্ণ স্বগোক্তি শুনিতে শুনিতে গৌরীর বুকে রুদ্ধ ক্রোধ গর্জন করিতে লাগিল। কিন্তু সে নিজেকে সংযত করিয়া রাখিল, ধৈর্যচ্যুতি ঘটিতে দিল না। ময়ূরবাহন একটা কিছু প্রস্তাব করিতে চায়, তাহা শেষ পর্যন্ত না শুনিয়া ঝগড়া করা নির্বুদ্ধিতা হইবে। সে দাঁতে দাঁতে চাপিয়ে বলিল, কাজের কথা যদি কিছু থাকে তো বলো, তোমার বেয়াদবি শুনবার আমার সময় নেই। ময়ূরবাহন অবিচলিতভাবে বলিল, কাজের কথাই বলছি, যা বললাম সেটা ভূমিকা মাত্র। সে টর্চ জ্বালিয়া একবার সম্মুখের পথ খানিকটা দেখিয়া লইল, তারপর আলো নিবাইয়া বলিল, উদিতের সঙ্গে আমার আর পট হচ্ছে না, আমি আপনাকে সাহায্য করতে চাই। ময়ূরবাহনের কথার বিষয়বস্তুটা সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়, কিন্তু তাহার বলিবার ভঙ্গি এমন অতর্কিত ও আকস্মিক যে গৌরী চমকিয়া উঠিল। ময়ূরবাহন বলিল, স্পষ্ট কথা ঘোরপ্যাচ না করে স্পষ্টভাবেই বলতে আমি ভালোবাসি। উদিত সিংয়ের মধ্যে আর শ্বাস নেই, আছে শুধু ছোবরা, তাই স্রেফ ছোবরা চুষে আর আমার পোষাচ্ছে না। গৌরী ধীরে ধীরে বলিল, অর্থাৎ উদিতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাও? ময়ূরবাহন হাসিল, সাদা কথায় তাই বোঝায় বটে। আপনি বোধ হয় ওই কথাটা বলে আমায় লজ্জা দেবার চেষ্টা করছেন, কিন্তু নিজের কোনো কাজের জন্য লজ্জা পাবার অবস্থা আমার অনেক দিন কেটে গেছে। নীরস স্বরে গৌরী বলিল, তাই তো দেখছি, চেহারা ছাড়া মানুষের কোনো লক্ষণই তোমার নেই। যা হোক, তোমার নৈতিক চরিত্র সম্বন্ধে আমার কৌতূহল নেই, কি করতে চাও? ময়ূরবাহন কিছুক্ষণ কথা বলিল না। অন্ধকারে তাহার মুখ দেখা গেল না। তারপর সে সহজ স্বরেই বলিল, আগেই বলেছি আপনাকে সাহায্য করতে চাই। অবশ্য নিঃস্বার্থভাবে পরোপকার করা আমার উদ্দেশ্য নয়, এটা বোধ হয় বুঝতে পারছেন। আমার নিজেরও যথেষ্ট স্বার্থ আছে। মনে করুন, আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে তার বদলে আপনি আমাকে একটু সাহায্য করবেন না? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে চাও সেটা আগে জানা দরকার। সেটা এখনো বুঝতে পারেননি? না। বেশ, তাহলে খোলসা করেই বলছি। আমি ইচ্ছে করলে আপনাকে ঝিন্দের গদিতে কায়েমিভাবে বসাতে পারি। এটা অনুমান করা বোধ হয় আপনার পক্ষে শক্ত নয়। কি উপায়? ধরুন, আসল রাজার যদি হঠাৎ মৃত্যু হয়, তিনি যে অবস্থায় আছেন তা প্রায় মৃত্যুতুল্য। তবু যতদিন তিনি বেঁচে আছেন ততদিন আপনি নিষ্কণ্টক হতে পারছেন না। আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে আপনার রাস্তা একেবারে সাফ। আপনি যে শঙ্কর সিং নয়, একথা কেউ চেষ্টা করলেও প্রমাণ করতে পারবে না। সিংহাসনে আপনার দাবি পাকা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? গৌরী বুঝিল, আগেও সে বুঝিয়াছিল। প্রলোভন বড় কম নয়, শুধু ঝিংদের সিংহাসন নয়, সেই সঙ্গে আরো অনেক কিছু। তথাপি গৌরীর মন লোভের পরিবর্তে বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। স্বার্থে স্বার্থে এই প্রাণপণ টানাটানি, নীচতা চক্রান্ত, নরহত্যার এই ঘূর্ণিপাক,
ইহার আবর্তে পড়িয়া জগতের অতি বড় লোভনীয় বস্তুও তাহার কাছে অত্যন্ত অরুচিকর হইয়া উঠিল। সে একবার গা ঝাড়া দিয়া যেন দেহ হইতে একটা পঙ্কিল অসুচিতার স্পর্শ ঝাড়িয়া ফেলিবার চেষ্টা করিল। তারপর পূর্ববৎ নিতান্ত নিরুৎসুক স্বরে বলিল, তাহলে নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজাকে হত্যা করতেও তোমার আপত্তি নেই, কিন্তু তোমার স্বার্থটা কি শুনি? ময়ূরবাহন বলিল, আমার স্বার্থ গুরুতর না হলে এত বড় একটা সাংঘাতিক প্রস্তাব আমি পরিকল্পনা করতে পারতাম না, কিন্তু গরজ বড় বালাই। আমার অবস্থার কথা প্রকাশ করে বললে আপনি বুঝবেন যে আমার এই প্রস্তাবে বিন্দুমাত্র ছলনা নেই। এ একেবারে আমার খাঁটি মনের কথা। একটু থামিয়া ময়ূরবাহন সহজ স্বচ্ছন্দতার সহিত বলিতে আরম্ভ করিল, যেন অন্য কাহারও কথা বলিতেছে। আমি একজন ঘরানা ঘরের ছেলে, এ বোধ হয় আপনি জানেন। বিষয় আশয় টাকা কড়ি বিস্তর ছিল, কিন্তু সেসব উড়িয়ে দিয়েছি। গত 2 বছর থেকে উদিত সিংয়ের স্কন্ধে চেপেই চালাচ্ছিলাম, কিন্তু এভাবে আর আমার চলছে না। উদিতের রস ফুরিয়ে এসেছে। শুধু তাই নয়, গর্দানা নিয়েও টানাটানি পড়ে গেছে। লুকোচুরি করে কোনো লাভ নেই। এখন আমি আমার গর্দানা বাঁচাতে চাই। বুঝতে পারছি উদিতের মতলব শেষ পর্যন্ত ফেঁসে যাবে, কিন্তু আমিও সেই সঙ্গে ডুবতে চাই না। তাকে ঝিন্দের সিংহাসনে বসাতে পারলে আমি প্রকৃতপক্ষে রাজা হতাম, কিন্তু সে দুরাশা এখন ত্যাগ করা ছাড়া উপায় নেই। আপনি এসে সব ওলটপালট করে দিয়েছেন। এবার আমার প্রস্তাব শুনুন। এতে আমাদের দুজনেরই স্বার্থসিদ্ধ হবে। অর্থাৎ আপনি ঝিন্দের প্রকৃত রাজা হবেন, আর আমিও গর্দানা নিয়ে সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করতে থাকব। গৌরী বলিল, তোমার প্রস্তাব বোধহয় এই যে রাজা হবার লোভে আমি তোমার গর্দানা রক্ষা করবার প্রতিশ্রুতি দেব, কেমন? প্রতিশ্রুতি? ময়ূরবাহন মৃদু কণ্ঠে একটু হাসিল। দেখুন, ও জিনিসের ওপর আমার বিশেষ শ্রদ্ধা নেই। অবস্থা গতিতে মানুষ প্রতিশ্রুতি ভুলে যায়। আপনিও হয়তো রাজা হয়ে প্রতিশ্রুতি মনে রাখবেন না। আমার প্রস্তাবটা একটু অন্য ধরনের। বটে, কি তোমার প্রস্তাব শুনি? আমার প্রস্তাব খুব মোলায়েম। আমি একটি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? হ্যাঁ, ভেবে দেখুন, বিয়ে করে সংসার ধর্ম পালন করবার আমার সময় উপস্থিত হয়েছে। তুমি কি আমার সঙ্গে রসিকতা করবার চেষ্টা করছো? আজ্ঞে না, স্থানকাল পাত্র কোনোটাই রসিকতা করবার অনুকূল নয়। আমি খুব গম্ভীরভাবেই বলছি। তবে শুনুন, ত্রিবিক্রম সিংয়ের মেয়ে চম্পাবাইকে আমি বিয়ে করতে চাই। উদ্দেশ্য খুব সোজা। ময়ূরবাহনের গর্দানার ওপর কারুর মমতা না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিংয়ের জামাইয়ের গর্দানার দাম যথেষ্টই আছে। চম্পাবাইকে বৈদব্য যন্ত্রণা ভোগ করাতে সর্দার ধনঞ্জয়েরও সংকোচ হবে। তারপর ত্রিবিক্রম সিংয়ের ওই একটি মেয়ে, তার মৃত্যুর পর মেয়েই উত্তরাধিকারিণী হবে। সুতরাং সব দিক দিয়েই চম্পাবাই আমার উপযুক্ত পাত্রী। এই প্রস্তাবের কল্পনাতীত ধৃষ্টতা গৌরীকে কিছুক্ষণের জন্য নির্বাক করিয়া দিল। চম্পা, অনাঘ্রাত ফুলের মতো নিষ্পাপ চম্পাকে এই ক্লেদাক্ত পশুটা চাই? গৌরী দাঁতে দাঁত ঘষিয়া বলিল, তোমার স্পর্ধা আছে বটে। ঈষৎ বিস্ময়ে ময়ূরবাহন বলিল, এতে স্পর্ধা কি আছে? ত্রিবিক্রম আমার স্বজাতি। বংশগৌরবে আমি তার চেয়ে ছোট নয়, বরং বড়। তবে আপত্তি কিসের? গৌরী রূঢ়স্বরে বলিল, ওসব আকাশকুসুমের আশা ছেড়ে দাও। তোমার হাতে মেয়ে দেবার আগে ত্রিবিক্রম চম্পাকে কিস্তার জলে ফেলে দেবে। তা দিতে পারি, লোকটা বড় একঘুয়ে, কিন্তু আপনি রাজা। আপনি যদি হুকুম দেন তাহলে সে না বলতে পারবে না। আমি হুকুম দেব চম্পার সঙ্গে তোমার বিয়ে দিতে? তুমি তুমি একটা পাগল। ময়ূরবাহন মৃদুস্বরে বলিল, বিনিময়ে আপনি কি পাবেন সেটাও স্মরণ করে দেখবেন। ও, গৌরী উচ্চকণ্ঠে হাসিল। তাহারা কিস্তার একেবারে কিনারায় আসিয়া দাঁড়াইয়াছিল। সম্মুখে 50 হাত দূরে অন্ধকার দুর্গ। সেই দিকে তাকাইয়া গৌরী বলিল, বিনিময়ে রাজাকে হত্যা করে তুমি আমার
প্রত্যুপকার করবে, এই না? সহজভাবে ময়ূরবাহন বলিল, এতক্ষণে আমার সমগ্র প্রস্তাবটা আপনি বুঝতে পেরেছেন? গৌরী তিক্তস্বরে কহিল, তুমি মনে করো ঝিন্দের সিংহাসনে আমার বড় লোভ? মনে করা অস্বাভাবিক নয়, তাছাড়া আরেকটি লোভনীয় জিনিস আছে, ঝড়োয়ার কস্তুরীবাই। গৌরীর কঠিন স্বর তাহার কথা শেষ হইতে দিল না। চুপ, ও নাম তুমি উচ্চারণ করো না। এবার তোমার প্রস্তাবের উত্তর শোনো। তুমি একটা নরকের কীট, কিন্তু আমাকে লুব্ধ করতে পারবে না। সিংহাসনের আমার লোভ নেই, যা ন্যায় তো আমার নয় তা আমি চাই না। পৃথিবীতে রাজ্য ঐশ্বর্যের চেয়েও বড় জিনিস আছে, তার নাম ঈমান, কিন্তু সে তুমি বুঝবে না। ময়ূরবাহন, তুমি আমাকে অনেকভাবে ছোট করবার চেষ্টা করেছ, তার মধ্যেই আজকের এই চেষ্টা সবচেয়ে অপমানজনক। তুমি এখন আমার মুঠোর মধ্যেই, ইচ্ছে করলে তোমাকে মাছির মতো টিপে মেরে ফেলতে পারি, শুধু একটা হুকুমের ওয়াস্তা। কিন্তু তোমার উপর আমার বিদ্বেষ এত বেশি যে এভাবে মারলে আমার তৃপ্তি হবে না। তোমার সঙ্গে আমার বোঝাপড়ার দিন এখনো আসেনি, কিন্তু সেদিন আসবে, হুঁশিয়ার। গৌরী খুব সংযতভাবে ওজন করিয়া কথা বলিতে আরম্ভ করিয়াছিল, কিন্তু শেষের দিকে তাহার কথাগুলো ক্ষুধার্ত ব্যাঘ্রের অন্তর্গুলো গর্জনের মতো শুনাইল। সে চুপ করিলে ময়ূরবাহনও কিয়ৎকাল কথা কহিল না। তারপর ধীরে ধীরে কহিল, আপনি তাহলে আমার প্রস্তাবে রাজি নন, এই আপনার শেষ কথা? হ্যাঁ, ভেবে দেখুন। দেখেছি, তুমি এখন যেতে পারো। বেশ, যাচ্ছি, কিন্তু আপনি ভালো করলেন না। তুমি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো? ময়ূরবাহন গৌরীর নিকট হইতে 2-3 হাত দূরে দাঁড়াইয়াছিল। এবার সে ফিরিয়া টর্চের আলো গৌরীর মুখে ফেলিল, বলিল, না, ভয় দেখিয়ে শত্রুকে সাবধান করে দেওয়া আমার স্বভাব নয়, কিন্তু আমার প্রস্তাবে রাজি হলেই সব দিক দিয়ে ভালো হতো। আপনি বোধ হয় বুঝতে পারছেন না যে আপনার জীবন সূক্ষ্ম সুতায় ঝুলছে, যে কোনো মুহূর্তেই সুতো ছিঁড়ে যেতে পারে। উদিত সিং মরিয়া হয়ে উঠেছে, কোণঠাসা বনবিড়ালের সঙ্গে খেলা করা নিরাপদ নয়। গৌরী হাসিল। এটা তোমার নিজের কথা না উদিতের জবানি বলছ? নিজের কথাই বলছি। বটে, আর কিছু বলবার আছে? আছে। ময়ূরবাহনের স্বর বিষাক্ত হইয়া উঠিল। দৈবের কথা বলা যায় না, আপনি হয়তো বেঁচে যেতেও পারেন, কিন্তু জেনে রাখুন, ঝড়োয়ার রানীকে আপনিও পাবেন না, শঙ্কর সিংও পাবে না। তাকে ভোগ দখল করবে উদিত সিং, বুঝেছেন? তাহার হাসি শেষ হইতে না হইতে দুর্গের দিক হইতে বন্দুকের আওয়াজ হইল। কাঁধের কাছে একটা তীব্র যন্ত্রণা অনুভব করিয়া গৌরী উহ করিয়া উঠিল। ধনঞ্জয় পিছন হইতে চিৎকার করিয়া উঠিল, সরে আসুন, সরে আসুন! ময়ূরবাহন হাতের জ্বলন্ত টর্চটা গৌরীর গায়ে ছুড়িয়া মারিয়া উচ্চহাস্য করিতে করিতে জলে লাফাইয়া পড়িল। মুহূর্ত মধ্যে একটা অচিন্তনীয় ব্যাপার ঘটিয়া গেল। ধনঞ্জয় ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, চোট পেয়েছেন? কোথায়? গৌরী বলিল, কাঁধে, বিশেষ কিছু নয়, কিন্তু ময়ূরবাহনটা পালালো। অন্ধকার কিস্তার বুক হইতেই ময়ূরবাহনের হাসি ভাসিয়া আসিল। ধনঞ্জয় শব্দ লক্ষ্য করিয়া পিস্তল ছুড়িলেন, কিন্তু কোনো ফল হইল না। আবার দূর হইতে হাসির আওয়াজ আসিল। তীব্র স্রোতের মুখে ময়ূরবাহন অনেক দূরে চলিয়া গিয়াছে। ধনঞ্জয় রুদ্ররূপকে বলিলেন, তুমি যাও, পুলের মুখে আমাদের লোক আছে, সেখানে যদি ময়ূরবাহন জল থেকে উঠবার চেষ্টা করে তাকে ধরবে। রুদ্ররূপ প্রস্থান করিল। ধনঞ্জয় তখন গৌরীকে জিজ্ঞাসা করিলেন, আপনার আঘাত গুরুতর নয়, সত্যি বলছেন? গৌরী বলিল, এখন সামান্য একটু চিনচিন করছে, বোধ হয় কাদের চামড়াটা ছিঁড়ে গেছে। যাক, কান ঘেঁষে গেছে, চলুন ছাউনিতে ফেরা যাক। চলো। যাইতে যাইতে ধনঞ্জয় বলিলেন, উফ, কি ভয়ানক শয়তানি বুদ্ধি! নিজে নিরস্ত্র এসেছে, আর দুর্গের লোক ঠিক করে এসেছে। কথায় বার্তায় আপনাকে দুর্গের কাছে বন্দুকের পাল্লার মধ্যে নিয়ে গিয়ে তারপর মুখের উপর টর্চের আলো ফেলেছে, যাতে দুর্গ থেকে বন্দুকবাজ আপনাকে দেখতে পায়। ব্যাপারটা ঘটবার আগে পর্যন্ত ওদের মতলব কিছু বুঝতে পারিনি।
না, কিন্তু আমি ভাবছি ময়ূরবাহন শেষকালে যা বললে তার মানে কি? কি বললে? গৌরী জবাব দিতে গিয়া থামিয়া গেল, বলিল, কিছু না। পরদিন প্রাতকালে যথারীতি প্রাতরাশ শেষ করিয়া গৌরী একাকী তাহার খাস তাম্বুতে একটা কৌচে ঠেসান দিয়া বসিয়াছিল। তাম্বুটি বিস্তৃত ও চতুষ্কোণ, মেঝে গালিচে বিছানো, মাথার উপর ঝাড় ঝুলিতেছে, দেয়ালে আয়না ছবি প্রভৃতি বিলম্বিত। দরজা জানালাও পাকা বাড়ির মতো। ইহা যে বস্ত্রাবাস মাত্র, তাহা কক্ষের আভ্যন্তরিক চেহারা দেখিয়া অনুমান করাও যায় না। খোলা বাতায়ন পথে নিকটবর্তী অন্য তাম্বুগুলি দেখা যাইতেছে। প্রশান্ত প্রভাত রৌদ্রে বাহিরের দৃশ্যটা যেন চিন্দ্রার্পিতবৎ মনে হয়। গতরাত্রে গৌরী ঘুমাইতে পারে নাই। কাঁধের আঘাতটা যদিও সামান্যই, তবু নিদ্রায় যথেষ্ট ব্যাঘাত করিয়াছে। তাহার উপর চিন্তা, বিনিদ্র রজনীর সমস্ত প্রহর ব্যাপিয়া তাহার মনে চিন্তার আলোড়ন চলিয়াছে। অবশেষে এই দুশ্চিন্তা সমুদ্র মন্থন করিয়া মনে একটা সংকল্প জাগিয়াছে। সেই অপরিণত সংকল্পটাকেই কার্যে পরিণত করিবার উপায় যে আজ একাকী বসিয়া চিন্তা করিতেছিল, এমন সময় ধনঞ্জয় একতালা পাঠাইয়া কক্ষে প্রবেশ করিলেন। তাহার হাতে একখানা খোলা চিঠি। অভিবাদন করিয়া ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, আজ কেমন বোধ করছেন কাঁধটা? গৌরী বলিল, ভালোই, একটু টাটিয়েছে, তাছাড়া আর কিছু নয়। ধনঞ্জয় বলিলেন, আঘাত ভগবানের কৃপায় অল্পই, ব্যান্ডেজও যথাসাধ্য ভালো করে বাঁধা হয়েছে। তবু গঙ্গানাথকে খবর পাঠালে হতো না? সে বৈকাল নাগাদ এসে পড়তে পারত। গৌরী বলিল, অনর্থক হাঙ্গামা করো না সর্দার, গঙ্গানাথের আসবার কোনো দরকার নেই। তোমার হাতে ওটা কি? ঈষৎ হাসিয়া চিঠিখানা ধনঞ্জয়ের গৌরীর হাতে দিয়ে বলিলেন, উদিতের চিঠি। আমরা নাকি কাল রাত্রে বিশ্বাসঘাতকতা করে তার বন্ধু ময়ূরবাহনকে মেরে ফেলেছি, তাই আজ তিনি শিকারে আসবেন না। চিঠি পড়িয়া গৌরী মুখ তুলিল। ময়ূরবাহন কি সত্যিই মরেছে নাকি? ধনঞ্জয় মাথা নাড়িলেন। ময়ূরবাহন এত সহজে মরবে বলে তো মনে হয় না। আমার বিশ্বাস, এই চিঠি লিখে উদিত আমাদের চোখে ধুলো দিতে চায়। ময়ূরবাহন দুর্গে ফিরে গেছে, যদিও ফিরল কি করে সেটা বোঝা যাচ্ছে না। দুর্গের মুখে রুদ্ররূপ পাহারায় ছিল, সুতরাং সেদিক দিয়ে ঢুকতে পারেনি। তবে ঢুকলো কোথা দিয়ে? তিস্তার টানে সত্যিই ভেসে যেতে পারে নাকি? একেবারে অসম্ভব বলছি না, কিন্তু ভেবে দেখুন, সে আপনাকে খুন করে জলে লাফিয়ে পড়বে বলে কৃতসংকল্প হয়ে এসেছিল। যদি তার দুর্গে ফেরবার কোনো পথ না থাকবে, তবে সে অত বড় দুঃসাহসিক কাজ করবে কেন? গৌরী ভাবিয়া বলিল, তা বটে, হয়তো জলের পথে দুর্গে ঢুকবার কোনো গুপ্ত পথ আছে। সেই কথা আমিও ভাবছি। ময়ূরবাহন যদি তিস্তার প্রপাতের মুখে পড়ে গুঁড়ো হয়ে না গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে কোনো গুপ্ত পথ দিয়ে দুর্গে ঢুকেছে। কিন্তু কোথায় সে গুপ্ত পথ? গুপ্তপথ কোথায় তা যখন আমরা জানি না, তখন বৃথা জল্পনা করে লাভ নেই। উদিত আমাদের বোঝাতে চায় যে ময়ূরবাহন মরে গেছে, যাতে আমরা কতকটা নিশ্চিন্ত হতে পারি। তার মানে ওরা একটা নতুন শয়তানি মতলব আঁটছে। এখন কথা হচ্ছে, আমাদের কর্তব্য কি? সর্দার বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। কিছুই তো ভেবে পাচ্ছি না। দাবা খেলিতে বসিয়া বাজি এমন অবস্থায় আসিয়া পৌঁছিয়াছে যে কোনো পক্ষই নতুন চাল দিতে সাহস করিতেছে না, পাছে একটা অচিন্তিত বিপর্যয় ঘটিয়া যায়। কিছুক্ষণ নীরব থাকিবার পর গৌরী হঠাৎ বলিল, সর্দার, শঙ্কর সিংহের সঙ্গে দেখা করতে না পারলে কোনো কাজই হবে না। আমি ঠিক করেছি, যে করে হোক তার সঙ্গে দেখা করতে হবে। ভ্রু তুলিয়া ধনঞ্জয় বলিলেন, কিন্তু কি করে দেখা করবেন? ওই জানালা দিয়ে।
তার অবস্থাটা জানা দরকার, বুঝছো না? আমরা যে তার উদ্ধারের চেষ্টা করছি এ কথা তিনি হয়তো জানেনই না। তাকে যদি খবর দিতে পারা যায় তাহলে তিনিও তৈরি থাকতে পারেন। তাছাড়া আমরাও তার কাছ থেকে এমন খবর পেতে পারি যাতে উদ্ধার করা সহজ হবে। আমার মাথায় একটা মতলব এসেছে। কি মতলব? এই সময় রুদ্ররূপ প্রবেশ করিয়া জানাইল যে কিস্তার পরপার হইতে অধিক্রম সিং মহারাজের দর্শন প্রার্থী হইয়া আসিয়াছেন। আলোচনা অসমাপ্ত রহিয়া গেল। অধিক্রম সিং আসিয়া প্রমাণপূর্বক কৃতাঞ্জলি পুটে দাঁড়াইলেন। তাহার হস্তে একটি সুবর্ণ থালির উপর কয়েকটি হরিদ্রা রঞ্জিত সুপারি। তিনি কন্যার বিবাহে ঝিন্দের মহারাজকে নিমন্ত্রণ করিতে আসিয়াছেন। ধনঞ্জয় তাহাকে সমাদর করিয়া বসাইলেন। কিছুক্ষণ ধরিয়া শিষ্টাচার সম্মত অত্যুক্তি ও বিনয় বচনের বিনিময় চলিল। তারপর অধিক্রম সিং আর্জি পেশ করিলেন। কন্যার বিবাহে দিনের ভবনে দেবপাত মহারাজের পদধূলি পড়িলে গৃহ পবিত্র হইবে। অর্ধরাত্রেই বিবাহ। কন্যার সখী মহামহিময়ী ঝরোয়ার মহারানী স্বয়ং আসিয়াছেন। এরূপ ক্ষেত্রে দেবপাদ মহারাজ যদি বিবাহ মণ্ডপে দেখা দেন, তাহা হইলে বর কন্যার ইহজগতের প্রার্থনীয় আর কিছুই থাকিবে না, ইত্যাদি। আদব কায়দা দুরস্ত বাক্যোচ্ছ্বাসের মধ্য হইতেও স্পষ্ট প্রতীয়মান হইল যে মহারাজ নিমন্ত্রণ রক্ষা করিতে পারিলে অধিক্রম সত্যই কৃতার্থ হইবে। মহারাজ কিন্তু তাহার বাক্যবিন্যাস শুনিতে শুনিতে ঈষৎ বিমনা হইয়া পড়িয়াছিলেন। অধিক্রম থামিলে তিনি সজাগ হইয়া বলিলেন, সর্দারজি, আপনার নিমন্ত্রণ পেয়ে খুবই আপ্যায়িত হলাম। কৃষ্ণাবাই আর বিজয়লাল দুজনেই আমার প্রিয় পাত্র, কিন্তু দুঃখের বিষয় তাদের বিবাহে আমি উপস্থিত থাকিতে পারব না। আজ রাত্রে আমার অন্য কাজ আছে। অধিক্রম নিরাশ হইলেন, তাহা তাহার মুখের ভাবেই প্রকাশ পাইল। গৌরী বলিল, আপনি দুঃখিত হবেন না, নবদম্পতিকে আমি এখান থেকেই আশীর্বাদ করছি। তাছাড়া স্বয়ং মহারানী যেখানে উপস্থিত সেখানে আমার যাওয়া না যাওয়া সমান। অধিক্রম জোর হস্তে নিবেদন করিলেন, মহারাজ, আপনার অনুপস্থিতিতে শুধু যে আমারই মর্মাহত অধিক্রম জোর হস্তে নিবেদন করিলেন, মহারাজ, আপনার অনুপস্থিতিতে শুধু যে আমরাই মর্মাহত হব তা নয়, মহারানীও বড় নিরাশ হবেন। আমি কৃষ্ণার মুখে শুনেছি তিনি আপনার প্রতীক্ষায়। কুণ্ঠিতভাবে অধিক্রম কথাটা অসমাপ্ত রাখিয়া দিলেন। রাজারানীর অনুরাগের কথা মধুর হইলেও প্রকাশ্যে আলোচনীয় নয়। তবে অধিক্রম যেটুকু ইঙ্গিত দিলেন তাতেই গৌরীর মুখ উত্তপ্ত হইয়া উঠিল। সে উঠিয়া জানালার সম্মুখে গিয়া দাঁড়াইল। কিছুক্ষণ দৃষ্টিহীন চক্ষে বাহিরের দিকে তাকাইয়া রহিল। তারপর ধীরে ধীরে ফিরিয়া বলিল, অধিক্রম সিং, আজ আপনার নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো অন্য কখনো। আপনারা বোধহয় জানেন না, কৃষ্ণার কাছে আমি অনেক বিষয় ঋণী, কিন্তু এবার সে ঋণ শোধ করতে পারলাম না। যা হোক, আশা রইল কখনো না কখনো শোধ করব। আপনি দুঃখ করবেন না। বর কন্যাকেই আমি সর্বান্তকরণে আশীর্বাদ করছি, তারা সুখী হবে। অগত্যা অতিক্রম ব্যর্থ মনোরথ হইয়া বিদায় লইলেন। গৌরী আবার জানালার দিকে ফিরিয়া দাঁড়াইল। কিছুক্ষণ কোনো কথা কহিল না। তারপর গৌরী ধনঞ্জয়ের দিকে ফিরিয়া দেখিল তিনি তাহারই দিকে তাকাইয়া আছেন। তাহার মুখে একটা নিতান্তই অপরিচিত কোমল ভাব। এই লৌহ কঠিন যোদ্ধার মুখে এমন ভাব গৌরী আর কখনো দেখে নাই। ধনঞ্জয় নরম সুরে বলিলেন, আপনি নিমন্ত্রণ প্রত্যাখ্যান না করলেই পারতেন। অধিক্রম দুঃখিত হল। গৌরীর মুখে একটা ব্যঙ্গ হাসি ফুটিয়ে উঠিল। সে বলিল, নিমন্ত্রণ রক্ষা করলেই তুমি খুশি হতে? নিশ্চয়ই, কিন্তু ঝরোয়ার কস্তুরী বাইয়ের সঙ্গে আমার দেখা হতো যে, তাতেও কি তুমি খুশি হতে সর্দার? ধনঞ্জয় কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন,
কিছুদিন আগে খুশি হতাম না, বরং বাধা দেবার চেষ্টা করতাম। কিন্তু আশ্চর্য মানুষের মন, আজ আপনাকে আর কস্তুরীবাইকে একত্র কল্পনা করে মনে কোনো রকম অশান্তি বোধ করছি না, বরঞ্চ আপনি না হয়ে যদি শঙ্কর সিং। সহসা দুই হস্ত আবেগ ভরে উৎক্ষিপ্ত করিয়া তিনি বলিয়া উঠিলেন, ভগবানের কি অবিচার! কেন আপনি শঙ্কর সিং হয়ে জন্মালেন না? বিধাতার বিধানের বিরুদ্ধে সর্দারের এই ক্ষুদ্র বিদ্রোহ গৌরীরও বহু যত্নলব্ধ চিত্তের দৃঢ়তা যেন ভাঙিয়া ফেলিবার উপক্রম করিল। তাহার মনটা দ্রবীভূত হইয়া একরাশ অশ্রুর মতো টলমল করিতে লাগিল। ধনঞ্জয় পুনরায় বলিয়া উঠিলেন, কি ক্ষতি হতো পৃথিবীর যদি আপনি শঙ্কর সিং হতেন? আমি শঙ্কর সিংয়ের বাপদাদাদের নিমক খেয়েছি, কিন্তু তাই বলে মিথ্যা মোহ আমার নেই। শঙ্কর সিং আপনার পায়ের নখের যোগ্যও নয়, অথচ যখন মনে হয় আপনি একদিন ঝিন ছেড়ে চলে যাবেন আর শঙ্কর সিং ঝরোয়ার রানীকে বিবাহ করে গদিতে বসবেন। এবার গৌরী প্রায় রূঢ়স্বরে বাধা দিল, বলিল, ব্যাস সর্দার, আর নয়, যা হবার নয় তা নিয়ে আক্ষেপ করো না। এসো এখন পরামর্শ করি, আমার প্রস্তাবটা তোমাকে বলা হয়নি। ধনঞ্জয় যেন হোঁচট খাইয়া থামিয়া গেলেন, তারপর চোখের ওপর দিয়ে একবার হাত চালাইয়া নীরস কঠোরস্বরে বলিলেন, বলুন। শুনছিলেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ঝিন্দের বন্দী সপ্তম পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।